বন্ধুরা, আমি মারুফা আর আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর সিনেমা দ্য ওমেন ইন ইয়ার। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমরা রামেনার ফার্ম হাউস দেখি, যেখানে সে তার ছেলে ও মেয়ের সাথে থাকে। রামেনা এই সময় একটা ভিডিও দেখছে, আর এখান থেকে আমরা জানতে পারি সে এবং তার হাজবেন্ড খুব ভালোবাসার সাথে এই ফার্ম হাউস বানিয়েছে, আর এর এক একটা জিনিস তারা ম্যানেজ করেছে। রামেনার অনেক কষ্ট হচ্ছে, কারণ তার হাজবেন্ড এখন আর এই পৃথিবীতে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই অ্যাক্সিডেন্টের জন্য রামেনা একটা পাও হারিয়েছে। এই অ্যাক্সিডেন্টের ফলে রামেনা মেন্টালি অনেক ভেঙে পড়েছে, তাই সে তার বাসা এবং বাচ্চাদেরও ঠিক মতো যত্ন নিতে পারছে না। এর ফলে তার বাসার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। বাসার প্রত্যেকটা ছোট বড় কাজ টেইলর করে, কিন্তু তারপরেও রামেনা তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। রামেনা প্রতিদিন ঘুম থেকে জেগে বলে, গিভ মি স্ট্রেংথ। এরপরে যখন সে ঘর থেকে বাইরে আসে, তখন দেখে টেইলর বাসার সব কাজ করে ফেলেছে, কিন্তু বাসার অনেক কিছু এখন শেষ হয়ে গেছে। আর তখন বাসার ইলেকট্রিসিটিও চলে যায়। এমন সময় রামেনা লক্ষ্য করে তার বাসার ব্যাকইয়ার্ডে কেউ বসে আছে। এটা একজন মহিলা, যে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আর এটা দেখে রামেনা অনেক ভয় পেয়ে যায়। সে ছুটে বাচ্চাদের কাছে এসে তাদের বাসার ভেতরেই থাকতে বলে, আর সে নিজে সেই লেডির সাথে কথা বলার জন্য যায়। সে চিৎকার করে সেই মহিলাকে বলে, তুমি এখানে কি করছো? এরপরে তাকে ভয় দেখানোর জন্য বলে, তুমি এখান থেকে চলে যাও, আর কিছু সময়ের মাঝে আমার হাজবেন্ড এখানে চলে আসবে, আর যদি সে দেখে তুমি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছো, তাহলে তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না। তোমার এখান থেকে চলে যাওয়া তোমার জন্যই মঙ্গলজনক। কিন্তু তখন এই মহিলাটা বলে, আমি জানি তোমার হাজবেন্ড মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে, আর সে সময় তুমি তোমার পাটাও হারিয়েছো। এটা শুনে রামেনা চমকে যায়। রামেনা এখন এই মহিলাটাকে ভয় পেতে শুরু করেছে। তখন এই মহিলাটা রামেনাকে বলে, রামেনা, আজকে সেই দিন যেদিনের জন্য তুমি প্রতিদিন আমাকে ডাকতে, দেখো আমি চলে এসেছি। রামেনা যখন তার কথা বুঝতে পারে না, তখন সে তার রক্তমাখা হাত রামেনাকে দেখায়। এটা দেখে রামেনা ভয় পেয়ে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে, যাতে করে সে তার গাড়ি অন করে তার মোবাইল চার্জ করে এখানে পুলিশ ডাকতে পারে। কিন্তু এখন গাড়িটাও স্টার্ট হচ্ছে না, তাই রামেনা প্যানিক করে এবং বাসায় ফিরে আসে। তখন বাচ্চারা তাকে সেই কালো ড্রেস পরা লেডির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রামেনা তাদের কোনো কিছুই বলে না, বরং বকা দিয়ে চুপ করিয়ে দেয়। কিন্তু তারপরেও বাচ্চারা প্রশ্ন করা বন্ধ করে না, যেজন্য রামেনা অনেক রেগে যায়। সে রাগ করে বাসার ভেতরের জিনিসপত্র ভাঙতে থাকে, আর তার বাচ্চাদেরও অনেক বকা দিতে থাকে। এরপরে সে উঠে গিয়ে বাসার সব দরজা জানালা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন সে বসে, তখন সে তার পায়ের ক্ষততে প্রচন্ড ব্যথা অনুভব করে। সে দেখে তার পায়ের ক্ষতর একটা স্টিচ ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরে রামেনা নোটিস করে সেই লেডি তার বাসার দিকে কিছুটা এগিয়ে এসেছে। তখন তার হঠাৎ মনে পড়ে সে তার কুকুর চার্লিকে বাসার ভেতরে কি নিয়ে এসেছিল, কিন্তু যখন সে বাইরে যায় তখন দেখে তার কুকুর সেখানে নেই। সে তার বাচ্চাদের এটা জানায় না, কিন্তু এখন তার ভীতি তার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছে। সে টেইলরকে আরো একবার বকা দেয়। শুধু তাই না, সে তার ছোট মেয়েকে একটা থাপ্পড়ও দেয়, কারণ সে বারবার আর লেটারটা উল্টো করে লিখছিল। তখন হঠাৎ রামেনা তার ভুল বুঝতে পারে, কারণ তার মেয়ে এমন কোনো বড় ভুল করেনি যার জন্য তাকে সে মারবে। তাই সে তার মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু যখন সে এটা আয়নায় দেখে, তখন একটা অদ্ভুত ব্যাপার হয়। সে দেখে তার হাতে একটা ছুরি ধরা আছে, আর সে সেটা তার মেয়ের পিঠে স্টেপ করে দেয়। তখন হঠাৎ করে সে সম্বিত ফিরে পায়, আর সে দেখে তার হাতে এবার একটা বালিশ ধরা আছে, আর সেই বালিশটাতেই ছুরি স্টেপ করছে। ছুরিটা তার হাতে কিভাবে এলো এবং কে এটা দিয়েছে, তার কোনো কিছুই তার মনে পড়ছে না। টেইলর যখন তার মাকে দেখে, তখন সে আরো টেনশনে পড়ে যায়। এখন সে বুঝতে পেরেছে তার মা আসলে মেন্টালি স্টেবল নয়, তাই এই প্রবলেম থেকে তাকেই বের হতে হবে। রামেনা যখন তার মেয়েকে নিয়ে রুমের ভেতরে যায়, তখন টেইলর চুপি চুপি বাইরে আসে। আসলে সে গাড়ি নিয়ে তার পাশের ফার্ম হাউসে গিয়ে সাহায্য চাইতে যেতে চাইছিল, কিন্তু গাড়ি তো আগে থেকেই নষ্ট ছিল। কিছুক্ষণের মাঝে রামেনা টেইলরকে খুঁজতে খুঁজতে এখানে আসে এবং অনেক রাগ করে, আর সে তাকে টেনে হিচড়ে বাসার ভেতরে নিয়ে আসে। টেইলর অনেক রেগে গেছে, কারণ সে বুঝতে পেরেছে তাদের কুকুর এখন আর বাইরে নেই। রামেনা তাদের কাছ থেকে কোনো কিছু তো লুকাচ্ছে। এখন টেইলর চিৎকার করে তার মাকে বলে, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবে না, এখন এই সিচুয়েশনটা আমাকে হ্যান্ডেল করতে দাও। এটা বলে সে রেগে মেগে একটা ঘরে যায়। সেখানে তার বাবার জিনিসপত্র রাখা ছিল, আর এখানে সে একটা গান তুলে নেয়। রামেনা সেখানে গিয়ে টেইলরকে বলে, তুমি কি করছো এখানে, গানটা নিচে রেখে দাও। অন্যদিকে এরা যখন ঝগড়া করছিল, তখন আমরা সেই ব্ল্যাক ড্রেস পরা লেডিটাকে দেখি, যে এখন তাদের বাসার অনেক কাছে চলে এসেছে। এখন টেইলর রেগে মেগে বাইরে আসে, আর সেই ব্ল্যাক ড্রেস পরা লেডির উপরে গান এইম করে। সে বলে, আমাদের এই প্রপার্টি থেকে বের হয়ে যাও। কিন্তু এই লেডি একেবারে ভয় পায় না। সে তার মাথায় থাকা স্কার্ফ সরিয়ে ফেলে আর বলে, তোমাদের মা এতদিন তোমাদের সাথে মিথ্যে কথা বলেছে। এখন এই মহিলাটা একটা অবাক করা কথা টেইলরকে জানায় আর বলে, তুমি যাও, এই ব্যাপারে তোমার মাকে জিজ্ঞেস করো।
টেইলর অনেক রেগে যায় আর সে বাসায় ফিরে এসে তার মাকে জিজ্ঞেস করে বাবা কিভাবে মারা গেছে আমাকে বলবে। রামিনা তার কথা বলার এরকম স্টাইল দেখে ভয় পেয়ে যায়। এখন রামিনা তাদের একটা গল্প বলতে শুরু করে। সেদিন রাতে রামিনা এবং ডেভিড একটা ফ্যান্সি রেস্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু এখানে রামিনা মোটেও খুশি ছিল না, কারণ সে এই ফার্ম হাউসে একেবারেই থাকতে চাইছিল না। এখানে তাকে অনেক কাজ করতে হয়। যদিও রামিনার ইচ্ছাতেই ডেভিড এই ফার্ম হাউসে শিফট হয়েছিল, কারণ শহরের 9 to 5 চাকরি আর বাসায় ফিরে এসে রামিনার কাজ করতে অনেক খারাপ লাগছিল। কিন্তু যখন এরা এখানে চলে এসেছে এবং সবকিছু সেটেল হয়ে গেছে এবং সবাই অনেক খুশি ছিল, তখন রামিনা মোটেও খুশি হতে পারেনি। তাই রামিনা এখান থেকেও অন্য কোথাও শিফট হতে চেয়েছিল, কিন্তু ডেভিড এতে রাজি হয়নি, কারণ এখান থেকে এত দ্রুত শিফট হয়ে সবাই সেটেল হতে পারবে না। এই ব্যাপার নিয়ে তাদের দুজনের অনেক ঝগড়া হয় আর এরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। এখান থেকে একটা টুইস্ট রিভিল হয়। আসলে সেদিন রাতে ডেভিড নয় বরং রামিনা কার ড্রাইভ করছিল, আর সেদিন রাতেই সে সেই কালো ড্রেস পরা মহিলাটার শ্যাডো পেছনে দেখতে পায়। এই জন্য তার মনোযোগ সেদিকে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও রামিনা বাচ্চাদের জানিয়েছিল সেদিন রাতে ডেভিড ড্রাইভ করছিল আর তার জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু টেইলর যখন এই সত্যটা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে রেগে যায় এবং ভেঙে পড়তে শুরু করে। তার ভেতরে নেগেটিভিটি বাড়তে থাকে আর এর ফলে বাইরে বসে থাকা কালো ড্রেস পরা সেই মহিলাটার ইম্প্যাক্ট এই বাড়ির উপরে বাড়তে থাকে। মিনওয়াইল আমরা দেখি এই লেডির শ্যাডো ধীরে ধীরে বড় হতে শুরু করেছে আর এই মহিলাটার শ্যাডো থেকে বাঁচার জন্য এরা সবাই এটিকে চলে আসে, কিন্তু এটিকে এসেও সেই ব্ল্যাক লেডি তার শ্যাডোর সাহায্যে রামিনার ছোট মেয়েটাকে তার দিকে টেনে নেয়। তারা বাচ্চাটাকে ধরে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও বাচ্চাটা দ্রুত সেই ছায়াটার দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন টেইলর দ্রুত ছুটে গিয়ে সেই জানালাটাকে ঢেকে দেয়, যে জানালাটা দিয়ে ব্ল্যাক লেডি রামিনার মেয়েকে কন্ট্রোল করছিল। আর উইন্ডো কভার করার সাথে সাথে টেইলরের বোন সেই ব্ল্যাক লেডির হাত থেকে রক্ষা পায়, কিন্তু এর পরেও সেই এন্টিটি চুপ করে থাকে না। এই বাসার লাইট ফ্লিকার করতে থাকে, জিনিসপত্র এদিক সেদিক ছুড়ে ফেলে, এদের সবাইকে ভয় দেখাতে থাকে। এরপরে রামিনাকে পজেস করে ফেলে। পজেশন দেখে মনে হচ্ছিল যেন রামিনা এবং সেই এন্টিটি কম্বাইন্ড হয়ে গেছে, কিন্তু এন্টিটি এখন রামিনার ছোট মেয়েকে জড়িয়ে ধরে এবং এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। টেইলর এই সব নিজের চোখে দেখে কনফিউজড হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তার মা এবং বোনদের এই এন্টিটি চোখের নিমিষেই যেন এখান থেকে নিয়ে চলে গেছে। আর তখন এখানে রামিনা হাতে একটা লাইটার জ্বালিয়ে আসে। এখন টেইলর এবং রামিনা দুজনে মিলে বাচ্চা মেয়েটাকে খুঁজতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে রামিনা এমন একটা ঘরে আসে যেখানে সে তার পাস্ট দেখতে পায়। এখানে সে ডেভিডকে দেখতে পায় এবং ডেভিড অনেক খুশি। সে রামিনাকে বলে, দেখো তোমার পছন্দের ফুল ইয়ার্ডে ফুটেছে। রামিনা ডেভিডকে অনেক ভালোবাসে, তাই সে তার কাছে এগিয়ে যায়। তখন হঠাৎ করে সিন চেঞ্জ হয় আর ডেভিড রামিনাকে মারতে শুরু করে, তার গলা চেপে ধরে। পর মুহূর্তে রামিনা নিজেকে সেই কালো কাপড়ে ঢাকা অবস্থায় ইয়ার্ডে বসে থাকতে দেখে, ঠিক সেই এন্টিটির মতো যেমনটা এখন তাদের বাসার বাইরে রয়েছে। এমন সময় তার সামনে রামিনার আরেকটা ভার্সন আসে, আর এটা এই সময় যখন প্রথমবার রামিনা এই এন্টিটির সাথে কথা বলেছিল। এখন আমরা দেখি রামিনা যে কালো কাপড় পরে বসেছিল সে তার কালো রঙের কাপড়টা সরিয়ে দেয় আর সামনে দাঁড়িয়ে থাকা রামিনাকে বলে, সেদিন চলে এসেছে যে দিনের জন্য তুমি আমাকে এতদিন ধরে ডাকছিলে। সিন শিফট হয় আর রামিনা এখন আবারও নিজেকে সেই এটিকে দেখতে পায় যেখানে তার 2 বাচ্চা রয়েছে। এরা এটিক থেকে নিচে নেমে আসে আর তখন হঠাৎ করে তাদের সামনে সেই ব্ল্যাক ড্রেস পরা লেডি চলে আসে, যাকে দেখে রামিনা ভয় পেয়ে যায় আর তার উপরে গান এম করে। তখন ব্ল্যাক ড্রেস পরা লেডি বলে, আমি নিজে থেকে এখানে আসিনি, বরং তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো। তুমি প্রতিদিন সকালে উঠে বলতে গিভ মি স্ট্রেংথ, তুমি নিজেকে শেষ করে দেওয়ার শক্তি চাইছিলে, এখন আমি তোমার কাছে চলে এসেছি। রামিনা এখানে সেই লেডির সাথে একা রয়ে যায়। এই লেডি রামিনাকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য ইনসিস্ট করতে থাকে আর সে তার গলার একেবারে নিচে গান রেখে সেটাকে শুট করার জন্য ফোর্স করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা রামিনাকে খুব স্বাভাবিকভাবে রুম থেকে বের হতে দেখি। যখন বাচ্চারা সেই লেডির ব্যাপারে জিজ্ঞেস করে তখন রামিনা বলে, এই লেডি আর কখনোই ফিরে আসবে না, আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আমি এখন আমার ভেতরে এতটা সাহস সঞ্চয় করেছি, যদি কখনো এই লেডি ফিরেও আসে তাহলে আমি তার সাথে অবশ্যই লড়াই করতে পারবো। এখন এরা সবাই একসাথে বাসার ভেতরে ঢুকে আর তখন বাসার ইলেকট্রিসিটিও চলে আসে। শুধু তাই না, তাদের হারিয়ে যাওয়া কুকুরটাও ফিরে আসে। বাসার ভেতরে আমরা একটা পেন্টিং দেখতে পাই, এটা রামিনা নিজেই পেন্ট করেছিল আর এটার ভেতরে সেই ডার্ক লেডিটা আছে যাকে আমরা এই মুভিতে দেখেছি। আসলে লেডিটা আর কেউ নয় বরং রামিনার ডার্ক থট। এটা তার নেগেটিভিটি আর সে তার নেগেটিভিটি এতটা বাড়িয়ে ফেলেছিল যে এটা একটা ফিজিক্যাল ফর্ম নিয়ে নিয়েছিল। আর এই নেগেটিভিটি একটা এন্টিটির রূপে তাদের সামনে চলে আসে। যখন রামিনা সেই ঘর থেকে বের হয়ে আসে তখন সে আসলে নেগেটিভিটি এবং তার ডার্ক থট থেকে বাইরে এসেছে, যার ফলে সেই এন্টিটিটাও শেষ হয়ে যায় আর এখানে এরাও সেটেল হয়ে গেছে। এটা দেখে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো দ্য
অমেন ইন ইয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি মারুফা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই। সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে একটা জায়গায় বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছে। তখন সে একটা জায়গায় পিঙ্ক কালারের শু দেখতে পায়। জুতাগুলো তার অনেক ভালো লাগে। যখন সে জুতাগুলো নেয়ার জন্য সেদিকে যায় তখন আরেকটা মেয়ে এসে জুতাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এই মেয়েটা জুতাগুলো পরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর তার খুব আনকমফোর্টেবল ফিল হতে শুরু করে। আর তখন হঠাৎ করে কোনো একটা এন্টিটি এসে তার পা কেটে ফেলে আর এই সিনটা অনেক বেশি পেইনফুল। এখন মুভির সিন চেঞ্জ হয় আর আমরা সুনজে নামের একজন লেডিকে দেখি। তার একটা ছোট্ট মেয়ে আছে আর সে তার হাজবেন্ডের সাথে সেপারেট থাকে কারণ তার রিলেশন খুব একটা বেশি ভালো ছিল না। এখন সুনজে এবং তার মেয়ে একটা পুরাতন অ্যাপার্টমেন্টে শিফট করে। এই জায়গাটা অনেক নিরিবিলি এবং এখানে একজন বৃদ্ধা মহিলা ছাড়া আর কেউই থাকে না। আশেপাশের লোকজন বলে এই জায়গাটায় ভূত রয়েছে কারণ এই অ্যাপার্টমেন্টে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেমন লাইট ফ্লিকার করা বা অদ্ভুত ধরনের শব্দ হওয়া। কিন্তু সুনজে এখানে বাধ্য হয়ে থাকছে কারণ তার কাছে নতুন কোনো বাসা কেনার বা ভালো কোনো বাসা ভাড়া করে থাকার টাকা নেই। যখন সে তার রুমে যায় তখন দেখে এখানে থাকা প্রত্যেকটা জিনিস অনেক ড্যামেজ হয়ে গেছে। শুধু তাই না, এগুলো প্রচন্ড নোংরা। এখানে থাকা প্রত্যেকটা জিনিস রিপেয়ার করা দরকার। সুনজের কাছে বেশি টাকা না থাকায় সে নিজে থেকে এই জিনিসগুলো রিপেয়ার করতে শুরু করে। সে সবার প্রথমে বাল্ব রিপেয়ার করতে শুরু করে কিন্তু তখন হঠাৎ করে বাল্বটা ব্লাস্ট হয়ে যায় আর একটা স্পুলিংও তার চোখের ভেতরে চলে যায়। তাই সুনজে তার ডক্টর বন্ধুর কাছে চোখ দেখাতে যায় আর এখান থেকে আমরা জানতে পারি সুনজে নিজেও একজন ডক্টর আর তার ক্লিনিক এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। পরের সিনে আমরা দেখি সুনজে বাসায় ফিরে আসার জন্য রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে আর এখানে সেও সেই গোলাপি রঙের জুতাগুলো দেখতে পায়। জুতাগুলো অনেক সুন্দর, তাই সুনজে এদিক সেদিক তাকিয়ে সেই জুতার মালিককে খোঁজার চেষ্টা করে যাতে সেই জুতাগুলো তার মালিককে ফেরত দিতে পারে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। তাই সে জুতাগুলো তুলে তার বাসায় নিয়ে আসে। বাসায় এসে যখন সে জুতাগুলো পরে তখন তার খুব আনকমফোর্টেবল ফিল হতে শুরু করে। সে কিছু ভিশন দেখতে পায়। একটা মেয়ে এই জুতাগুলো পরে নাচছে। মেয়েটা অনেক ভালো নাচে, যে জন্য ব্যাক স্টেজে থাকা একটা মেয়ে এটা দেখে অনেক হিংসা করে। সুনজের মনে হচ্ছে সে অনেক ক্লান্ত, তাই সে এসব দেখছে, তাই সে এটাকে ইগনোর করে। মিনভাইল সেখানে তার মেয়ে আসে। বাচ্চাটা জেদ করতে শুরু করে। সে তার মাকে বারবার এই জুতাগুলো তাকে পরতে দেওয়ার রিকোয়েস্ট করে কারণ এই জুতাগুলো তার অনেক ভালো লেগেছে, কিন্তু সুনজে তার মেয়েকে জুতাগুলো পরতে দেয় না। পরের দিন সকালে সুনজে তার মেয়েকে স্কুলে রেখে এই জায়গায় যায় যেখানে তার ক্লিনিকটা বানানো হচ্ছে আর এখানে তার সাথে একজন ছেলের দেখা হয় যে এই কনস্ট্রাকশন কাজ দেখাশোনা করছে। সুনজে তাকে বলে, তুমি সারাদিন এখানে কাজ করো, তোমার জন্য আমার অনেক খারাপ লাগে, তুমি প্লিজ আজকে আমাদের সাথে ডিনার করবে। অন্যদিকে আমরা দেখি সুনজের মেয়ে তার মা বাসায় না থাকার কারণে সেই জুতাগুলো পরার চেষ্টা করছে। এই জুতাগুলো তার পায়া থেকে অনেক বড় সাইজের, কিন্তু এখানে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাচ্চাটা যখন জুতাগুলো পরে হেঁটে যাচ্ছিল তখন সেগুলো তার সাইজের হয়ে যায় আর সেও সেই ভীষণ দেখতে পায় যেটা তার মা দেখেছিল। পরের সিনে আমরা দেখি এই ছেলেটা যখন ডিনার করার জন্য সুনজের বাসায় আসে তখন সুনজের মেয়ে অনেক রেগে যায়। সে তার মাকে বলে, এই ছেলেটাকে আমরা কেন বাবার সাথে থাকি না, তোমার বাবার সাথে এমন কি সমস্যা হয়েছে বলবে। এটা শুনে সুনজে অনেক রেগে যায় আর সে তার মেয়েকে এখান থেকে চলে যেতে বলে। তার মেয়ে এখান থেকে চলে যাওয়ার পরে সে সেই ছেলেটাকে বলে, আমার সাথে আমার হাজবেন্ডের সেপারেশন হয়ে গেছে। ছেলেটা খাওয়ার পরে যখন হাত ধুতে যায় তখন ছেলেটাও সে পিঙ্ক শু দেখতে পায়। যদিও সে ছেলে তারপরেও তার কাছে জুতাগুলো অনেক ভালো লাগে। তার কাছে মনে হচ্ছিল জুতাগুলো পরে যদি সে হাঁটতে পারতো তাহলে অনেক ভালো হতো। অন্যদিকে আমরা দেখি সুনজে ঘুমের মাঝে সেই মেয়েটাকে স্বপ্নে দেখে। সে স্বপ্নে একটা কাপলকে দেখে যারা ব্রাইডাল ড্রেস পরে আছে। মাঝে মাঝে সে তার মেয়েকে দেখে যে একটা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে আর যখনই সে তার মেয়েকে থামানোর জন্য যায় তখন তার মেয়ের পা কেটে যায়। সুনজে এই ধরনের ভিশনে অনেক বিরক্ত হয়ে গেছে। এখন তার দৃঢ় বিশ্বাস এই জুতার সাথে নিশ্চয়ই এই ধরনের ভিশনের কোনো একটা সম্পর্ক আছে। তাই যখনই তার মেয়ে এই জুতাগুলো পরতে চায় তখনই সে তার মেয়েকে নিষেধ করে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি সুনজের সে ডক্টর ফ্রেন্ড তার বাসায় আসে। যখন সুনজের বন্ধু জুতাগুলো দেখে তখন সেও একেবারে মেসমারাইজড হয়ে যায়। তার মানে তারও জুতাগুলো অনেক ভালো লেগেছে। যখনই সুনজে একটু দূরে যায় তখন তার বন্ধু এই জুতাগুলো চুরি করে এখান থেকে পালিয়ে যায়। কে জানে জুতাগুলোর মধ্যে এমন কি আছে যে একজন বন্ধু তার বাসা থেকেও চুরি করে নিয়ে আসে। যখন সুনজের বন্ধু এই জুতাগুলো চুরি করে পালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। এমন সময় হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এসে তার ফেসের উপরে হাত রাখে আর চাপ দিয়ে তার চোখ উপড়ে ফেলে। এরপরে তাকে অনেক জোরে ধাক্কা দেয় যে জন্য সে একটা বড় কাঁচের উপরে পড়ে এবং সেই কাঁচটা ভেঙে তার উপরে পড়ে আর সে শেষ হয়ে যায়। শুধু তাই না, এই জুতাগুলোর জন্য তার পা কেটে যায় আর তখন হঠাৎ করে সেই গোলাপি কালারের জুতাগুলো সেখান থেকে কোথাও হারিয়ে যায়। যখন পুলিশ এই ব্যাপারে জানতে পারে তখন তারা ডেড বডিটা তাদের সাথে করে নিয়ে আসে আর তার বন্ধু সুনজেকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে কারণ সে শেষবারের মতো সুনজের বাসাতেই গিয়েছিল। পুলিশের কাছে এটা একটা মার্ডার কেস মনে হচ্ছে। সুনজে যখন সেখানে গিয়ে দেখে তখন সে সেখানে কয়েকটা ছবি দেখতে
দেখতে পায়। এটা দেখে তার হঠাৎ মনে পড়ে এভাবে এর আগেও বেশ কয়েকটা মেয়ে শেষ হয়েছে। এসব দেখেও সে বুঝতে পারে না আসলে হচ্ছেটা কি। সে ভয়ে ভয়ে তার বাসায় ফিরে আসে, আর যখন সে তার মেয়ের কাছে যায় তখন দেখে তার কাছেও ঠিক সেরকমই গোলাপি রঙের জুতা আছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ এই জুতাগুলো তো তার বন্ধু চুরি করে নিয়ে গিয়েছিল, তাহলে এগুলো এখানে কিভাবে আসলো। সে রেগে মেগে তার মেয়ের কাছে যায় আর সে জুতাগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে চায় না এই জুতাগুলোর জন্য আর কোনো জীবন চলে যাক। যদিও এই জুতাগুলো তার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু অবাক করা ব্যাপার হলো যখন সে বাসায় ফিরে আসে তখন সে দেখে তার মেয়ে আবারও সেই জুতাগুলো পরে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে সময় হঠাৎ করে সুঞ্জের মেয়ের পা থেকে রক্ত বের হতে শুরু করে, আর এটা দেখার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখে সে এবং তার মেয়ে একটা হসপিটালে আছে। এমন সময় সে ফিল করে তার হাতে সেই গোলাপি রঙের জুতাগুলো রয়েছে। এখানে সেই ছেলেটা এদের দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিল। সে সুঞ্জের ক্লিনিকের কনস্ট্রাকশনের কাজ করছে। ছেলেটা সুঞ্জেকে ছাদে নিয়ে আসে আর বলে, আমি 60 বছর আগের একটা ছবি পেয়েছি যেখানে একটা মেয়ে ঠিক এরকমই একটা জুতা ধরে আছে। সুঞ্জের এখন এই জুতার ব্যাপারে আরো ইনফরমেশন জানতে হবে, তাই সে এই ছেলেটাকে সাথে নিয়ে জুতাগুলোর ব্যাপারে খোঁজ নেয়ার জন্য যায়। তার কাছে মনে হচ্ছিল তার বাসায় যে বৃদ্ধা মহিলা রয়েছে হয়তো সে এই ব্যাপারে কিছু জানতে পারে, কারণ যখন এই বৃদ্ধা তার হাতে গোলাপি রঙের জুতাগুলো দেখেছিল তখন সেগুলোকে ফেলে দিতে বলেছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যেন সেই জুতাগুলো দেখে ভয় পাচ্ছে। তাই এরা দুজন সে বৃদ্ধার কাছে আসে। এরা সে বৃদ্ধাকে জুতাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বৃদ্ধা এতটাই ভয় পেয়েছিল যে সে কোনো কিছুই বলতে চায় না। এরা দুজন তাকে অনেক রিকোয়েস্ট করে, তাই এখন বৃদ্ধা কিছু কথা বলতে শুরু করে। এ বলে যখন সে ইয়াং ছিল তখন ওকি নামের একজন মহিলার বাসায় সে কাজ করত। ওকি একজন ড্যান্সার ছিল। একটা মেয়েকে অনেক অপছন্দ করতো সে, কারণ সেই মেয়েটা অনেক ভালো নাচতে পারতো, তাই সে তাকে অনেক হিংসা করত। এই মেয়েটার নাম ছিল কাইকো। কাইকোর বয়ফ্রেন্ড তাকে অনেক ভালোবাসতো, আর এটাই মেইন কারণ ছিল যে ওকি তাকে এতটা হিংসা করতো। একদিন কাইকোর বয়ফ্রেন্ড তাকে সেই গোলাপি রঙের জুতাগুলো গিফট করে, যেটা দেখে ওকির মনে সেই জুতাগুলো নেয়ার ইচ্ছা জাগে। তাই সে কাইকোর বয়ফ্রেন্ডকে ট্র্যাপ করতে শুরু করে, আর ধীরে ধীরে সে ওকির জালে জড়িয়ে পড়ে। একদিন কাইকো এদের দুজনকে একসাথে দেখে ফেলে আর সে সেখান থেকে চলে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড তার রাগ ভাঙানোর জন্য তার পেছনে পেছনে যায়। যখন ওকি এটা দেখে তখন তার অনেক রাগ হয়। সে বুঝতে পারে ছেলেটা এখনো কাইকোকে ভালোবাসে, তাই সে রেগে গিয়ে কাইকোকে শেষ করে দেয়। শুধু তাই না, সে তার 2 পাও কেটে ফেলে। এরপরে তার গোলাপি রঙের জুতাগুলো হাতে নিয়ে জোরে জোরে হাসতে শুরু করে। যখন মেয়েটা মারা যায় তখন কাইকোর বয়ফ্রেন্ড সেখানে তার লাশ লুকানোর জন্য ওকিকে সাহায্য করে, আর এই বৃদ্ধা এগুলো সবকিছুই দেখেছিল। এরা জানতো না যে বৃদ্ধা সবকিছুই দেখে ফেলেছে। পরের সিনে আমরা ওকি এবং কাইকোর বন্ধুকে ব্রাইডাল ড্রেসে দেখি, তার মানে এরা দুজন বিয়ে করেছে, আর ওকি এই গোলাপি রঙের জুতাগুলোই পরে আছে। আর তখন কাইকোর সোল সেখানে আসে এবং এদের দুজনকে শেষ করে দেয়। এখান থেকে শুরু হয় একটা ভয়ানক যাত্রা। যে কেউ তার গোলাপি রঙের জুতা টাচ করবে তাকে সে জীবিত রাখবে না। সুঞ্জি এটা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর সে কাইকোর ডেড বডি খুঁজতে শুরু করে। বেশ খানিক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন সে তার ডেড বডি খুঁজে পায় তখন সুঞ্জি সেই গোলাপি রঙের জুতাগুলো তার কফিনের ভেতরে দিয়ে দেয়। এরপরে তাকে আবারও সম্পূর্ণ রিচুয়ালের সাথে কবর দিয়ে দেয়। এসব করে সুঞ্জি অনেক রিল্যাক্স ফিল করছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল হয়তো কাইকো এখন তাদের ছেড়ে দিবে, কারণ এখন সে তার গোলাপি জুতাও ফিরিয়ে দিয়েছে। পরের সিনে আমরা দেখি সুঞ্জি এখন সেই ছেলেটাকে পছন্দ করতে শুরু করেছে যে তার ক্লিনিকের কনস্ট্রাকশনের কাজ করছে। সে তার সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে আসার পরে সে জানতে পারে আসলে ছেলেটা এখন তাকে অনেক অপছন্দ করতে শুরু করেছে, কারণ সে এখন সব সত্য জেনে গেছে। আর এই সত্য তাকে সুঞ্জের মেয়ে বলেছে। সে বলেছে আসলে আমার বাবা ও মায়ের কখনোই সেপারেশন হয়নি, বরং আমার মা আমার বাবাকে মেরে ফেলেছে। যখন সুঞ্জি এটা জানতে পারে তখন সে অনেক রেগে যায়। তার এতটাই রাগ হয় যে যেন সে তার মেয়েকেই শেষ করে দিবে। সে বাসায় ফিরে এসে তার মেয়ের উপরে আক্রমণ করে এবং তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মেয়ে এখান থেকে পালিয়ে যায়। সে ছুটতে ছুটতে একটা স্টেশনে আসে, কিন্তু সুঞ্জিও পিছু করতে করতে সেখানে চলে আসে। সে অনেক চেষ্টার পরে তার মেয়েকে ধরে যখন শেষ করে দিতে যাচ্ছিল তখন সে রিয়েলাইজ করে আসলে সুঞ্জি তার মেয়েকে শেষ করে দিতে চাইছিল না, বরং তার ভেতরে থাকা কাইকো এটা করছিল, কারণ বাচ্চা মেয়েটা অনেকবার কাইকোর জুতা পরেছিল। আর এর সাথে সাথে সেই বাচ্চা মেয়েটার হাতে আবারও সেই গোলাপি রঙের জুতাগুলো চলে আসে। এটা দেখে সুঞ্জি অনেক ভয় পেয়ে যায়। সে কাইকোকে বলে, আমরা তো তোমার সাহায্য করেছি, তাহলে তুমি কেন আমাদের সাথে এরকমটা করছো? আমরা তোমার গোলাপি শু তোমাকে ফিরিয়ে দিয়েছি, তুমি প্লিজ আমাদের ছেড়ে দাও। তখন এখানে হঠাৎ করে কাইকোর আত্মা চলে আসে, আর এটা অনেক ভয়ানক ছিল। সে বলে, তোমার মাঝে ওকি আছে, তার মানে তুমি আগেই ওকি ছিলে সেই ডান্সার, আর তাই সে বৃদ্ধাও তাকে দেখে ভয় পেত। তুমি তোমার হাজবেন্ড, তোমার বন্ধু আর সেই ছেলেটাকেও মেরেছো, আর এখন তুমি তোমার মেয়েকে মারতে যাচ্ছ। তার মানে এটা কাইকো নয় বরং ওকির আত্মা, যার জেলাসি এত বেড়ে গেছে যে সে এখন মানুষদের শেষ করে দিতে শুরু করেছে। আর এটা দেখি এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আমরা জানতে পারি না সুঞ্জের মেয়ের সাথে আসলে কি হবে, আর কাইকোর আত্মা কি ওকির আত্মার হাত থেকে দুজনকে রক্ষা করতে পারবে। অনেক
অনেকগুলো প্রশ্ন রেখে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটার এক্সপ্লানেশন কেমন লাগলো তা জানাবেন, সাথে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।